আজ রবিবার। রোজকার সকালের মতো রাহুল আজও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে চেয়ারে বসে খবরের কাগজ পড়তে শুরু করেছে। বেকারত্বের জীবনে একটা চাকরি জোটাতে পারেনি বলে ওর কাছে রবিবারের সকালটা রোজকার মতো অবসন্ন লাগে। তাই রাহুল মাঝে মাঝেই ভাবে ওর যদি একটা চাকরি থাকতো তাহলে ওর বন্ধুদের মতো সারা সপ্তাহ কাজ করে রবিবারের দিনে একটু আয়েশ করে ঘুমোতে পারত। কিন্তু এই বেকার জীবনে একেই টাকার চিন্তা, তাতে আর আলাদা করে ঘুমোবে কি করে? এইসব ভাবতে ভাবতে চায়ের পেয়ালাটা মুখে নিয়ে একটা চুমুক দিল রাহুল। তারপর খবরের কাগজে চোখ বোলালো আর বলল, এদের আর কোনো উন্নতি হবে না। খবরের কাগজ খুললেই রোজকার একই ঘটনা। অমুক এলাকায় এই মেয়েকে ধর্ষণ, তারপর অমুক এলাকায় ওই ঝামেলা। রাজনীতি ধর্ষণে যেন রোজকার বাঁধা ধরা খবর। ভালো লাগে না এর এসব পড়তে, কিন্তু পরের দুটো পৃষ্ঠা উল্টিয়ে দেখতে ওর চোখটা থমকে গেল। এ কি, মণিকান্তপুরে এই বাড়ির সত্যি কি অভিশপ্ত নাকি এটা একটা হানাবাড়ি? এটা বড় বড় করে হেডিং করে লেখা। তারপর ভিতরটা পড়ে দেখল, আর যা বুঝলো তাতে হলো খানিকটা এই যে মণিকান্তপুরে একটা বাড়ি আছে যেখানে কেউ আর থাকে না বহু বছর। মানুষের অবর্তমানে বাড়িটি পরিত্যক্ত হয়ে গেছে। এটা দেখে রাহুল খবরের কাগজটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো যে মণিকান্তপুরের ওই বাড়িটায় এক রাত কাটালে কেমন হবে। এরকম ঐতিহাসিক বাড়ি ওর বরাবরের প্রিয়। কিভাবে যেন বাড়িগুলোর প্রতি ওর একটা টান আছে। এইসব ভাবছে রাহুল, তার মধ্যে পাশের ঘরে ওর ফোনটা বেজে উঠল। প্রথমবার ধরতে যাওয়ার আগেই ফোনটা রিং হয়ে কেটে যায়। ফোনের স্ক্রিনে নামটা পড়েও দেখে, তাতে লেখা রয়েছে সমীর। পরের বার আবার রিং হতেই ফোনটা রিসিভ করে রাহুল, আর নিজেই আগে বলে, গুড মর্নিং ভাই। ওপাশ থেকে সমীর বলে, মর্নিং মর্নিং। গুড আর হলো কই? মানে গুড নয় কেন? সকাল সকাল আবার কি হলো? আর বলিস না, সকালবেলা শান্তিতে একটু ঘুম দিচ্ছিলাম। ভাবলাম আজ রবিবার, অফিসও নেই, তাই একটু ভালোভাবে বেশ বেলা অবধি ঘুমাবো। কিন্তু পুরো ঘুমটার ব্যাঘাত ঘটিয়ে একটা ফোন আসলো। আমার গ্রামের বাড়ি থেকে ফোন করছে। তারপর বাবা বলল দাদুর শরীর খারাপের জন্য যেতে হবে। এদিকে আমার অফিস থেকে আগের সপ্তাহতে 3 দিন ছুটি নিলাম। এই যদি আবার ছুটি নিই, বুঝতেই পারছিস চাকরিটাই না চলে যায় এবার। কিন্তু কি করা যায় বলতো? মানে মানে বাড়িতে কি যাব? মানে অফিস থেকে কি ছুটি দেবে? আচ্ছা, তোর বাড়িটা যেন কোথায়? মণিকান্তপুর। মণিকান্তপুর নামটা চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখলাম। দেখেছিস? কোথায় দেখেছিস? ও হ্যাঁ, মনে পড়েছে, খবরের কাগজে পড়লাম। ওখানে কি একটা হানা বাড়ি না জমিদার বাড়ি আছে, তুই চিনিস নাকি? হ্যাঁ, থাকতে পারে, তবে আমি তো ওখানে বেশি থাকিনি, তাই বলতে পারবো না। তবে থাকতে পারে গ্রামের ভিতরের দিকে। কিন্তু সে নয় হলো। তোর প্ল্যানটা কি বলতো? না, কোনো প্ল্যান তো ছিল না, কিন্তু এখন একটা বুদ্ধি এসেছে মাথায়। বুদ্ধি? কি বুদ্ধি? আমার না এই ধরনের ঐতিহাসিক পুরো বাড়ি খুব পছন্দ, তাই খবরটা পড়ে এখানে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল। কিন্তু যখন দেখলাম তোর বাড়িও ওখানে, তখন তো যেতেই হচ্ছে। আর তাছাড়া তোর তো এমনিতে ওখানে যেতেই হতো, তাই ভাবছি ওখানে গেলে মন্দ হয় না। সে গেলে অসুবিধা হবে না, কিন্তু অফিস থেকে ছুটি। সে হয়ে যাবে, অসুবিধা হবে না। কবে যাবি বল? কবে না, গেলে আজই বেরোতে হবে। কালকের দিনটা থেকে পরশু দিন চলে আসবো। আজই যাবি? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই রেডি হয়ে চলে আয়, এদিকে আমিও রেডি হতে লাগি। বাকি কথা যেতে যেতে হবে। এবার অফিসের বসের সাথে কথা বলে ছুটি চেয়ে নেয় সমীর। রাহুলও ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিল। ও একটা ব্যাচেলার ছেলে, ওর আর কত সময় লাগবে। তাই গেটে তালা ঝুলিয়ে যেই না ও রওনা দিতে যাবে, অমনি পাশের বাড়ির কাকা ওকে বলছে, কোথায় যাচ্ছ রাহুল? এই দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি কাকা, পরশু দিনই চলে আসবো। ও, তা বেশ। এমনি তো বাড়িতেই থাকো, মাঝে মাঝে একটু ঘুরে আসাও দরকার। একটু হাওয়া বদল করে এসো, মনটা ভালো থাকবে। কাকা বেরিয়ে গেলেন।
তারপর রাহুল সমীরের বাড়ি পৌঁছে দেখে সমীরও রেডি হয়ে বেরোচ্ছে। তারপর দুজন মিলে একটা রিক্সা ধরে স্টেশন গেল। তারপর ওরা ট্রেনে চেপে বসল। গন্তব্য মণিকান্তপুর। বুঝলি রাহুল, ওদিকটা ট্রেন বড্ড লেটে যায়, মানে এখন ট্রেন তো আবার বিকেলে, বলল সমীর। ট্রেনটা পেয়ে গেছি, ভাগ্য ভালো, নাহলে আবার অপেক্ষা করে থাকতে হতো বিকেল অবধি। ট্রেনটা এবার হুইসেল দিয়ে ছেড়ে দিল। রাহুল এতক্ষণ আরাম করে বসেছিল, এবার বলল, 12:30 বাজে এখন, পৌঁছতে কতক্ষণ লাগবে জানিস নাকি? ওই ধরে রাখ ঘন্টা তিনেক মতো লাগবে। বলে সমীর পেছনে হেলান দিয়ে চোখ বন্ধ করে থাকলো, আর রাহুল জানালার ধারে বসে বাইরে দেখছিল। জানালার ধারের সিটটা রাহুলের বরাবরই প্রিয়। কি সুন্দর জানলা দিয়ে হাওয়া আসে, আর এখনও সেটাই অনুভব করছে। জানালা দিয়ে আসা হাওয়াটা ওর ক্লান্তিগুলো কেড়ে নিয়ে এক শান্তি দিয়ে যাচ্ছে। বাইরে মাঠের পর মাঠ, ক্ষেতের পর ক্ষেত বয়ে যাচ্ছে। চলন্ত ট্রেন থেকে কত সুন্দর লাগছে সবটা। অনেকগুলো স্টেশন পেরিয়ে গেল। এর মাঝে রাহুলও একটু ঘুমিয়ে নিয়েছিল। ঘুমটা ভাঙলো একটা ঘ্যার ঘ্যারে গলার আওয়াজে। সামনে তাকিয়ে দেখলো একটা কালো চাদরে ঢাকা একটা মানুষ, যার পুরো শরীরটাই চাদরে ঢাকা। রাহুল বলল, এতক্ষণ তো ফাঁকাই ছিল রে ওদের সামনের সিটটা, তাহলে কখন আসলো ওই লোকটা? তারপর ভাবলো ওর কি দরকার। এবার আশেপাশে চেয়ে দেখলো ওদের বগিটা পুরো ফাঁকা। হাত ঘড়িটা দেখলো 3টে বাজে, মানে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে মণিকান্তপুর। এবার রাহুল সমীরকে ডাকলো। সমীরও ঘুম ভাঙা চোখে লোকটাকে দেখে প্রথমে থতমত খেয়ে গেল। মানে এই গরমে একটা কালো কুচকুচে চাদর দিয়ে পুরো শরীরটাকে মুড়ে একজন মানুষ কিভাবে থাকতে পারে। তারপর একবার রাহুলের দিকে তাকালো সমীর, একবার গোটা কামরাটা দেখল পুরো ফাঁকা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বল, কি বলছিস? আচ্ছা, বলছি যে তুই কি মণিকান্তপুরের জমিদার বাড়ির ব্যাপারে কিছু জানিস, নাকি কিছুই জানিস না? না রে, সেভাবে তো ওখানে থাকিনি কোনো দিন। ও আচ্ছা, তবে আমি কিন্তু খুব এক্সাইটেড। ও আচ্ছা, তা ভালো। ঐতিহাসিক জায়গাগুলো আমারও বেশ প্রিয়, তবে ওখানে গিয়ে খুঁজে নেওয়া যাবে। কথা বলছিল ওরা। কোথা থেকে একটা চাপা গর্জনের আওয়াজ আসছিল। রাহুল চারিদিকে দেখে কিছু বুঝলো না। তারপর দেখল ওটা কি। একটু অবাক হয়ে গিয়েছিল। ওদের সামনের সিটে থাকা লোকটা কালো চাদরের ফাঁক দিয়ে দুটো জ্বলন্ত চোখ বার করে রেখেছে, যেন নিমেষে ভস্ম করে দেবে। রাহুলের দৃষ্টিকে অনুসরণ করে সমীরও ওদিকে দেখে, আর এই ফাঁকা কামরায় ওই ভয়ঙ্কর দৃষ্টি দেখেও খানিকটা অবাক হয়ে যায়। তারপর ওরা ওই লোকটাকে উপেক্ষা করেই নিজেদের মধ্যে কথা বলার চেষ্টা করে। বুঝলি রাহুল, অল্প কিছুদিন হলেও তো আমি থেকেছি মণিকান্তপুরে, কিন্তু কোনোদিন ওই জমিদার বাড়ির ব্যাপারে তো কিছু শুনিনি। লোকটা এবার গর্জন করতে করতে ছুটে এসে সমীরের জামার কলারটা ধরে জোর গলায় বলতে থাকে, না না, ও বাড়ি ভালো না, ও বাড়ি ভালো না, ভালো না ও বাড়ি। ও বাড়ি মানুষরে খায়, মরবি, তোরা সব মরবি। এই ঘটনায় সমীর তো বটেই, সাথে রাহুলও হতভম্ব হয়ে যায়। তারপর সমীর ওই লোকটাকে ছাড়িয়ে সামনের সিটের দিকে ঠেলা দেয়। ওই লোকটা আবার আগের মতো চাদরের তলায় ঢুকে যায় আর গর্জন করতে থাকে, একই কথাগুলো বলতে থাকে। এই ঘটনার পর কিছুক্ষণ ওরা চুপচাপ বসে থাকে। তারপর বলে, বুঝলি সমীর, লোকটা মনে হয় ওই বাড়ির ব্যাপারে কিছু জানে। দেখেও তো মনে হলো বয়সটা অনেক, এই 70-এর আশেপাশে হবে। সে যা হোক, একবার ডেকে দেখবো নাকি কি বলে লোকটা। দাদু, ও দাদু, বলছি কোন বাড়ির কথা বলছিলে তুমি? লোকটা কিচ্ছু বলে না, ঠিক আগের ভঙ্গিতেই আবার একটা চাপা গর্জন করে যায়, মরবি তোরা, সব মরবি, সব মরবি। এদিকে ট্রেনটা তার হুইসেল মেরে থেমে গেল। তারা দেখলো তাদের স্টেশন চলে এসেছে। সাদা মাটা গ্রাম্য স্টেশন, এখনো পাকা প্ল্যাটফর্ম হয়নি, আগেকার মতো ইটের তৈরি, সাদা মাটা অবস্থা। ঘড়ি দেখে রাহুল বলল, ট্রেনটা 30 মিনিট লেট করেছে, 4টে বাজে। এবার যাবি কিসে বল?
চল না, এখান থেকে হেঁটেই যাব, আর যদি রিক্সা পেয়ে যাই তাহলে ভালো, কেননা সামনে তো কোনো রিক্সা দেখছি না। বেশি দূর না, ওই এই পথটার শেষে একটা নদী, আর সেটা পার করলে ওপাশেই আমার বাড়ি। ও বুঝলাম, চল তাহলে হাঁটতে লাগি। ওরা স্টেশনকে পেছনে রেখে সামনের দিকে কিছুটা এগোতেই দেখল একটা রিক্সা রয়েছে, কিন্তু এদিক ওদিক তাকিয়ে দেখার পরও রিক্সাওয়ালাকে দেখা গেল না। তারপর দু একটা ডাক দিয়েও কোনো পাত্তা পাওয়া গেল না। অতঃপর ওরা আবার হাঁটতে লাগলো। আশেপাশে কত পুরনো বাড়িঘর, তারপর দু একটা তো মাটির ঘরও আছে। বাড়ির মহিলাগুলো এক জায়গায় দাঁড়িয়ে গল্প করছে। কোনো ছোট ছেলেমেয়েদের দেখা যাচ্ছে না, যদিও হয়তো তারা মাঠে খেলতে গেছে। এবার কত ক্ষেত দেখা যাচ্ছে, ওই যে একটা পুকুর, দুজন বসে মাছ ধরছে আর পুকুরে হাঁসেরা খেলা করছে। আর একটু পর সবাই বাড়ি ফিরবে। এখনো কিছু মানুষ খেতে কাজ করছে। ওরা আরো একটু এগিয়ে গেল। সামনে একটা প্রকাণ্ড মাঠ। মাঠে তখনও ছেলেরা খেলা করছে, কেউ কেউ ছুটে বেড়াচ্ছে ফড়িংয়ের পেছনে। আর মাঠের আর একটা কোনায় কিছু বয়স্ক লোক মাদুর পেতে তাস খেলছে। দূর আকাশে সূর্য আকাশটাকে লাল রঙে রাঙিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সমস্ত সৌন্দর্য গ্রামের যেন আলাদা একটা বৈশিষ্ট্য। ওরা মাঠের মাঝখান থেকে যাওয়া পথটা ধরে এগিয়ে গেল। হয়তো সামনে একটা নদী দেখা যাচ্ছে, একেবারে মাঠের শেষ প্রান্তে। তারপর কাছে গিয়ে ওরা দাঁড়িয়ে থাকল। নৌকোটা ওপার থেকে লোক নিয়ে এপারে আসছে। তারপর ওদেরকে এখানে নামিয়ে ওদেরকে ওপারে নিয়ে যাবে। তবে নদীটা যে খুব একটা বড় তা নয়। হয়তো গরমকাল বলেই নদীর জল এতটা কম, পরে বাড়বে বর্ষাকালে। এরই মাঝে নৌকোটা চলে এসেছে পারে। দূর থেকে নৌকোর মাঝি জিজ্ঞেস করলো, কে ওটা? সমু নাকি? আর সাথে কে? বন্ধু বুঝি? হ্যাঁ কাকা, আমি, আর এটা আমার বন্ধু রাহুল। সমীর, তুই চিনিস ওনাকে? তোর নাম সমু আমাকে বলিসনি তো? হ্যাঁ, উনি গফুর মিয়া, নৌকা পারাপার করেন, আর আমাদের পরের পাড়াটাতেই ওনার বাড়ি। আর আসলে উনি আমাকে সমু বলে ডাকেন। আসো বাবুরা, চলো, তোমাদের পার করে আমিও যাব বাড়ির দিকে, সন্ধ্যা হয়ে আসছে। ওরা দুজনে নৌকোয় উঠে বসল। তা সমু, বাড়ির সবাই ঠিক আছে তো নাকি? না মানে আপনি তো সেভাবে আসেন না এদিকে, তাই আর কি। আসলে না গো, বাবা বলছিল দাদুর শরীরটা নাকি খারাপ হয়েছে, তাই একবার দেখা করে যেতে, তাই আসা। হ্যাঁ, সেই ভালো। যতই হোক দাদুর বয়স তো বাড়ছেই, তাই দেখা করে যাওয়াটা দরকার। কখন কি হয় বলা তো যায় না। এমনি তো যা অবস্থা এদিকে। কেন চাচা, এদিকে কি কিছু হয়েছে নাকি? না 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 না, কিছু হয়নি, কিছু হয়। আমতা আমতা করে বলল। সমীর বুঝল গফুর মিয়া কোনো একটা কথা এড়িয়ে যাচ্ছে, কিন্তু ও আর জোর করবে না ভাবল। এদিকে রাহুল এতক্ষণ চুপ ছিল। ও এবার বলল, কিছু একটা এড়িয়ে যাচ্ছ চাচা, যদি কোনো সমস্যা থাকে বলো। নৌকোটা ঘাটের পাড়ে চলে এসেছে, তাই দেখে সমীর 10টা টাকা দিতে গেল। গফুর মিয়া নেবে না করে তারপরে নিল। তারপর নৌকো থেকে ওদের নামিয়ে বলল, দাঁড়াও বাবুরা, আমিও যাব, বেলা পড়ে গেছে, আর দরকার নেই। তারপর নৌকোটা একটা গাছের সাথে বেঁধে গফুর মিয়া ওদের সাথে পথে পা বাড়াল। তখন রাহুল বলল, কি চাচা, এখনো বললে না কিন্তু যে ব্যাপারটা কি? কি আর বলি বাবুরা, আসলে হয়েছে কি, এই মণিকান্তপুর আর পাশের গ্রাম জামালপুর থেকে কিছু লোক উধাও হয়ে যাচ্ছে। আর কোথায় হারিয়ে যাচ্ছে জানা যাচ্ছে না। আর সেই লোকগুলোর দেহ পাওয়া যাচ্ছে না। বেঁচে আছে না মারা গেছে তাও জানা যাচ্ছে না। এই কথা বলে গফুর মিয়া একটু চুপ করে। সেই ফাঁকে রাহুল বলে, আচ্ছা চাচা, বলছি যে কাল খবরের কাগজে একটা জমিদার বাড়ির কথা জানলাম, এই মণিকান্তপুরেই অবস্থিত। তা আপনি কি কিছু জানেন এই বাড়িটার ব্যাপারে? আর বলনি বাবু, ওই বাড়িটাই এই সমস্ত কিছুর জন্য দায়ী, মানে এমনটাই আমার মনে হয়। কেন, মানে একটু খুলে বলুন না চাচা। খুলে বলার সেভাবে কিছু নেই। আর সমুর বাড়ি তো যাচ্ছ তোমরা, ওনার বাবাও জানেন এই বাড়ির ব্যাপারে।
বরং আমার থেকে আরো ভালো জানবেন, ওনার কাছেই সবটা শুনে নিও। আচ্ছা ঠিক আছে চাচা, কিন্তু এই ব্যাপারটা আর একটু বলুন। আসলে বুঝলে সমু, আমার আর আরো অনেকের ধারণা এই মণিকান্তপুর আর জামালপুরের মাঝে একখান জমিদার বাড়ি আছে। এইবার আমার ধারণা এর সাথে কোনো পৈশাচিক শক্তি জড়িয়ে আছে, আর এই বাড়িটার একটু আধটু বদনামও আছে। আর তাছাড়া সবাই মিলে যেভাবে... তারপর কথাটাকে এড়িয়ে চাচা বললেন, ওই তো তোমাদের বাড়ি চলে এসেছে সমু, আর তোমরা যাও, আর আমিও রওনা দিই। এখনো অনেকটা পথ যেতে হবে এই অন্ধকার পথে। তারপর গফুর মিয়া চলে গেল আর ওরা বাড়ি চলে এসেছে। সমুর বাড়ি ঢুকতেই যে জিনিসটা রাহুলের সবার আগে দৃষ্টি কাড়ল সেটা হলো এক মহিলা, সম্ভবত সমীরের মাই হবেন। তিনি তুলসী মন্দিরে ভক্তি ভরে প্রদীপ জ্বালছেন। কি সুন্দর লাগছে দেখতে এই ধরনের তুলসী মন্দিরে, আর সেখানে প্রদীপ দেওয়া, এগুলো গ্রামের একটা আলাদা সৌন্দর্য। শহরের দিকে এসব দেখাই যায় না বললে চলে। তারপর আমরা সমীরের বাড়ি প্রবেশ করলাম। সমীরের বাবা সমীরকে দেখে বলল, আয় ভিতরে আয়। আর এটা কে, বন্ধু? তারপর তারা ভিতরে গিয়ে হাত পা ধুয়ে আগে সমীরের দাদুকে দেখতে গেল। দেখল উনি বিছানায় শুয়ে আছেন। কি হয়েছে বাবা দাদুর, ডাক্তার দেখিয়েছ? কি এক কঠিন ব্যামোতে পেয়েছে বুঝতে পারছি না। এই গ্রামের বুদ্ধিমশাইকে দেখালাম, উনি কিছু বলতে পারলেন না। তাও কিছু ওষুধ দিয়ে গেছেন, সেটাই খাওয়াচ্ছি। কাল পাশের গ্রাম থেকে কবরেজ মশাই এসে দেখবেন। আচ্ছা আগে খেয়ে নে, তারপর সব হবে ক্ষণ। এত দূর থেকে এসেছিস। এবার রাহুল আর সমীর রাতের খাবারটা খেয়ে নিল। তারপর যখন কলে হাত ধুতে গেল, সমীর আগে হাত ধুয়ে চলে গেল, আর রাহুল তখন একা একা হাত ধুচ্ছে। হঠাৎ ওর মনে হলো কে যেন ওর নাম ধরে ডাকছে, রাহুল রাহুল। এইবার সামনে তাকায় রাহুল। ঘন কালো কুচকুচে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সমীরদের কলতলাটাও এমন একটা জায়গায় যেখানে একটু আলো নেই। রাহুল ভাবল এই অন্ধকার রাতে এই অজানা গ্রামে ওর নাম ধরে ডাকবে কে। তারপর এটা আবার মহিলা কণ্ঠস্বর। তারপর নিজের মনের ভুল ভেবে মনে একটু সাহস এনে আবার কল চেপে হাত ধুতে যাবে, অমনি আবার সেই একইভাবে কে যেন ওর নাম ধরে ডেকে ওঠে, রাহুল রাহুল। এবারও রীতিমতো ভয় পেয়ে যায়। ওর ওর সারা শরীর জুড়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায়। আর তারপর কোনো মতে সামনে তাকায়, দেখে পুরো অন্ধকার। আর সেই অন্ধকারের দিক থেকে একটা দমকা হাওয়া রাহুলকে ছুঁয়ে চলে যায়। রাহুল এবার ভয় থতমত খেয়ে কোনো মতে নিজেকে সামলে সমীরদের ঘরে গেল। সমীর বলল, কিরে কিছু হয়েছে নাকি রে? না না, কিছু হয়নি তো, সব ঠিকই আছে। কি করবি ভাবছিস? চল ও ঘরে চল, বাবা বসে আছে, ওখানেই বসি। তারপর ওরা ঘরে গিয়ে বসল। ওর বাবা আর সমীর দুজনেই দুজনের খোঁজ খবর নিতে লাগলো। তারপর সমীরের বাবা রাহুলকে জিজ্ঞেস করলো, তুমি কি করো বাবা? কিছুই না কাকা, চাকরির অবস্থা খুব খারাপ, তবু একটা চাকরি খুঁজে চলেছি। বাড়িতে বসেই ছিলাম, তারপর কাল একটা খবর দেখে এদিকে আসা। আচ্ছা কাকা, শুনেছি এই মণিকান্তপুরে নাকি একটা জমিদার বাড়ি আছে। তোমরা জানলে কিভাবে? খবরের কাগজে দেখছিলাম। তা আপনি যদি কিছু বলেন শুনি। মানে এই ধরনের জমিদার বাড়ির অনেক গল্প থাকে তো, সেটাই আর কি। আসলে এই জমিদার বাড়ির এখন লোকমুখে বদনাম ছড়িয়েছে, কিন্তু একসময় এই জমিদার বাড়ি খুবই নাম করা ছিল। এই গ্রামের জমিদার ছিল মণিকান্ত বাবু। তার নাম অনুসারেই এই গ্রামের নাম মণিকান্তপুর। জমিদার মণিকান্ত খুবই ভালো ছিলেন। তার আমলে গ্রামে সবাই খুশি ছিল। কিন্তু তার দুই ছেলে ছিল, আর তার দুজনেই ছিল যাকে বলে অকর্মণ্য। দুই ছেলের মধ্যে বড়জন রাধাকান্ত ছিল কিছুটা সংসারী, বিয়ের পরে বউয়ের কথায় জমিদারিটা সামলাচ্ছিলেন। আর ছোটজন রমাকান্ত ছিলেন পুরোই অকর্মণ্য। মদ আর জুয়া ছিল যেন তার নেশা। আর সাথে ছিল নারী শরীরের লোভ। গ্রামের কোনো নারী তার কবল থেকে বাইরে যেতে পারেনি। পরবর্তীকালে এই ছোট বলে সেই মেয়েকে জোর করে তুলে এনে বিয়ে করে।
তারপর দুই ভাই জমিদারি লাটে তুলে বাবার অর্থাৎ জমিদার মণিকান্তের জমানো অর্থে বিলাসবহুল জীবন কাটাতে লাগলো। কিন্তু তারপরে হঠাৎ কিভাবে যেন এই বাড়ির ছোট বউ আর ওর মেয়েকে আর দেখা যেত না। সবাই ভাবলো হয়তো ছোট বউ ওর মেয়েকে নিয়ে জমিদার রমাকান্তকে ছেড়ে চলে গেছে। তারপরে আর কোনো খোঁজ খবর পাওয়া যেত না এই বাড়ি থেকে। পাড়ার লোকেও সেভাবে আর গুরুত্ব দিল না ওদের। জমিদারি ওদের শেষ, সবাই নিজেদের মতো জীবন কাটাতো। কিন্তু একদিন এই বাড়িতে এক ভিক্ষুক ভিক্ষা করতে গিয়ে কাউকে দেখতে না পেয়ে আশপাশটা ঘুরে দেখছিল, আর তখন দেখলো এই বাড়ির ভিতরে অবস্থিত কিছু লোকের পচা গলা দেহ। তাই দেখে ওই ভিখারি ছুটে এসে গ্রামের লোকদেরকে বলল সে কথা। তারপর গ্রামের লোকেরা গিয়ে দেখলো এগুলো জমিদার বাড়িরই লোক হবে। কিন্তু হঠাৎ করে এমন একটা ব্যাপার ঘটলো, মানে জমিদার বাড়ির সবার দেহ একই হতে কিভাবে? বা সবাই মিলে কি একসাথে আত্মহত্যা করলো নাকি অন্য কিছু? এইসব ঘটনার পর সবাই বাড়িটিকে পরিত্যক্ত বলল। আর তাছাড়া মণিকান্তপুরের কিছু লোক উধাও হয়ে যাচ্ছে, পরে তাদেরকে আর পাওয়া গেল না। তাই সবাই ভাবছে ওই বাড়ির সাথে এদের মৃত্যুর কোনো যোগাযোগ রয়েছে। তাই ওই বাড়ির সামনে পথ দিয়ে কেউ আর যাতায়াত করে না। ওই বাড়িটা থেকে সবাই এড়িয়ে চলেছে। এরই মাঝে সমীরের মা এসে ঢুকলো আর বলল, নাও নাও, এবার ওদেরকে ছাড়ো দেখিনি। সারাদিন পথে ধকল গেছে, ওদের ঘুমোতে দাও। তুমি চলো চলো দেখিনি, এবার শোবে চলো। তারপর সমীরের মা আর বাবা চলে গেলেন। তখন সমীর বলল, কিরে, বেশ ভৌতিক ব্যাপার তো। কি ভাবছিস? কি করবি? কি আবার ভাববো? চল, যাবি নাকি? কোথায়? কোথায় আবার? জমিদার বাড়ি। আজকেই যাবি? এই, তোর কি ভয় লাগছে? ভয় কিসের? জানিস তো আমি ইতিহাসের ছাত্র। এই সব জমিদার বাড়ি আমার বরাবরই প্রিয়। আর এই ধরনের বাড়িতে রাতের বেলা যাওয়া মানে আলাদাই অ্যাডভেঞ্চার। আমার কোনো অসুবিধে নেই, এখন যাবি কি না বল? হ্যাঁ, আর এখন গেলি তো বেশ ভালো একটা অ্যাডভেঞ্চার হবে। বাবা আর মা মনে হয় শুয়েও পড়েছে এতক্ষণে। চল চল, একদম আস্তে আস্তে বেরোবি, কেউ কিচ্ছু টের পাবে না। আচ্ছা চল, কিন্তু বাড়িটি ঠিক কোন জায়গায় তা চিনব কি করে? দুজনেই তো চিনি না। কেন, শুনলি না? বাবা বলল যে মণিকান্তপুর আর জামালপুরের ঠিক মাঝে। আরে ঠিক পেয়ে যাবো, অসুবিধা নেই। তাছাড়া জামালপুর যাওয়ার রাস্তাটা আমি চিনি, ছোটোবেলায় একবার গিয়েছিলাম গফুর মিয়ার বাড়িতে। কথা বলতে বলতে ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে অনেকক্ষণ। এবার রাহুল বলল, ওই তো, ওই রাস্তাটা জামালপুর যায়। তুই কি করে বুঝলি? খুবই স্বাভাবিক, কারণ গফুর মিয়া তো আমাদেরকে এখানে ছেড়ে এই পথ দিয়েই বাড়ির দিকে গেছিল। তাই বুঝতে খুব একটা অসুবিধে হলো না যে এটাই জামালপুরের রাস্তা। তারপর দুজন মিলে হাঁটতে লাগলো জামালপুরের পথে। কালো অন্ধকার পথ দিয়ে ওরা চলতে লাগলো। কিছুটা যাওয়ার পর রাস্তার ধারে আর বাড়ি ঘর দেখা গেল না। পথের ধারে গাছপালার ঝোপ আর আগাছা দেখা গেল। দূরে অন্ধকারে কোনো একটা ঝোপের মধ্যে থেকে শেয়াল ডেকে উঠল। হঠাৎ নির্জন পথে শেয়ালের ডাকে ওরা খানিকটা ভয় পেয়ে গিয়েছিল। প্রথমে একটা শেয়াল ডাকলো, পরে আরো অনেকগুলো শেয়াল গলা মেলালো। পাশের আগাছা থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। ওরা জোরে জোরে পা চালাতে লাগলো। এবার আবার রাহুলের মনে হলো সে ভয়ঙ্কর মহিলা কণ্ঠস্বরে কে যেন ওদের ডাকছে। ও ভয়তে পেছন ফেলে, কিন্তু কোথাও কেউ নেই। কিন্তু এটা কি ভেবে ওঠার আগে ওদের মাথার কাছ থেকে উড়ে গেল একটা কালো কুচকুচে বাদুড়। এবার রাহুল অনেকটা ভয় পেয়েছে। কে ডাকছে ওর নাম ধরে বারবার। তারপর রাহুল সমীরকে জিজ্ঞেস করলো, এই তুই শুনেছিস? কি শুনবো? আমার নাম ধরে ডাকলো একটা মহিলা। কই না তো। আরে তোর মনের ভুল হবে হয়তো, কিন্তু এই বাঁদুরটা। রাহুল এবার ঘামতে থাকে ভয়তে। ওই বাদুরটাকে দেখে সমীরও ভয় পেয়েছিল। ও ভয়তে কথা বলতে পারছিল না। বলল, কি রে রাহুল, বাড়ি ফিরে যাবি নাকি? রাহুল কোনো কথা না বলে চুপচাপ এগিয়ে চলতে লাগলো। সমীর বলল,
কিরে, ফিরে যাবি বাড়িতে? ঝোঁকের মাথায় চলে এসেছি, কিন্তু এখন আমার ভয় লাগছে ভাই। চল চল চল, ফিরে যাই। রাহুল তাও কোনো উত্তর না দিয়ে এগিয়ে যেতে লাগলো। সমীর কিচ্ছু না বুঝে ভয় ভয় ওর পেছনে যেতে লাগলো। সব মিলিয়ে একটা ভৌতিক পরিবেশ, আর তার মধ্যে রাহুলও চুপচাপ। এবার রাহুল কথা বলল। না, ফিরে যাব না। যেখানে যাব বলে বেরিয়েছি সেখানে তো যেতেই হবে। বেশ ভারী কণ্ঠে কথাটা বলল রাহুল। তারপর রাহুল বলল, গ্রামের দিকে নির্জনতা শহরের থেকে অনেক বেশি। এখানে সবাই আগে ঘুমিয়ে পড়ে, রাত তাড়াতাড়ি নামে। রাতের অন্ধকারটা পুরো গ্রামটাকে গিলে খায়। সমীর ভাবে রাহুল ওসব কি বলছে, আর যাচ্ছেই বা কোন দিকে? সমীর জিজ্ঞেস করলো রাহুলকে, ওদিকে ওদিকে কোথায় যাচ্ছিস? তুই কি চিনিস জমিদার বাড়িটা? আর পথ তো সামনে, তুই এই জঙ্গলের মধ্যে কেন ঢুকছিস? হ্যাঁ, মানে আমার কেন জানি না মনে হচ্ছে মণিকান্তবাবু জমিদার বাড়িটি এই দিকে। তারপর কিছুটা যাবার পর একটা মহিলার কান্নার আওয়াজ শোনা গেল। সেই শব্দ শুনে দুজনেই রীতিমতো চমকে উঠল। হ্যাঁ, কিন্তু এটা কোথা থেকে আসছে রে? এটা তো একটা মহিলার কান্নার আওয়াজ। আর একটু এগোতেই ওরা দেখতে পেল একটা ভগ্ন প্রায় বিরাট আকারের দোতলা বাড়ি। কিন্তু এই বাড়িরই কি অবস্থা! সত্যি এই বাড়িটাকে পোড়ো বাড়ি বললেই ঠিক হবে। যেখানে মানুষ থাকবে না সেখানের অবস্থা এরকম থাকবে, এ তো স্বাভাবিক। বাড়িটার রং তো নেই, আর মাঝের অনেক জায়গা ভাঙা, কিছু ইট খসে দেওয়াল থেকে একেবারে পড়ে গেছে। বাড়িটার গা বেয়ে উঠে গেছে একটা বট গাছ আর কিছু জংলি আগাছা, যেটার জন্য এই বাড়িটাকে আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। তারপর ওরা দুজনে দরজা খুলে ভিতরে ঢুকলো। দরজাটা ভেজানো ছিল। ঘরে পা রাখার সাথে সাথেই কান্নার আওয়াজটা থেমে গেল, আর কোথা থেকে এক পাল বাদুড়ের দল তাদের মাথার উপর থেকে উড়ে গেল, আর একটা বাজে আষ্টে গন্ধ তাদের নাকে আসলো। পুরো ঘর জুড়ে আচ্ছন্ন করে রেখেছে গন্ধটা। সে গন্ধ এতটাই জঘন্য যে বমি পেয়ে যায়। সমীর কাঁপা গলায় বলল, তাহলে বাঁদুড়ের আস্তানাটা এখানেই, বুঝলি রাহুল? তারপর ওরা আরো ভিতরে ঢুকল। ভিতরে গিয়ে দেখলো একটা প্রকাণ্ড বারান্দা। হয়তো এখানে আগে নাচ হতো। এতক্ষণ ওরা যে ঘরটায় ছিল সেটা হয়তো সিঁড়ির ঘর। এখন ওরা দাঁড়িয়ে ভিতরের বারান্দায়। আশেপাশে দেখা যাচ্ছে 4টে ঘর পরপর আছে। এতক্ষণ রাহুল ফোনের আলোতে সবটা ঘুরে দেখছিল। এবার ওর চার্জটা আবার শেষ হয়ে ফোনটা বন্ধ হয়ে গেল। তারপর হঠাৎই আবার কান্নার আওয়াজটা শোনা গেল। সেটা শুনে সমীর বলল, শোন, আমি উপরে দেখছি, তুই নিচে দেখ। তারপর সিঁড়ি চড়ে দোতলায় উঠতে লাগলো, আর এদিকে রাহুল নিচের ঘরগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। আর সমীর সিঁড়ি দিয়ে যেই উপরে উঠল, আবার কান্নার আওয়াজটা বন্ধ হয়ে গেল। সমীরের এবার ভয় করছে। কেউ আছো? এত রাতে কে কাঁদছো? তোমার কিসের কষ্ট বলো? সমীর এবার দোতলায় দেখল 3টে ঘর আছে, আর আছে একটা ব্যালকনি। সবগুলোরই জীর্ণ অবস্থা, তাও ঘরগুলো ঘুরে দেখতে লাগলো। একটা ঘরে তাদের পুরনো আসবাবপত্র আছে, সেগুলোর উপর ধুলো জমেছে। ঘরের সিলিং খসে পড়েছে মেঝেতে। ঘরের ভেতরে জানলা দিয়ে ঢুকে এসেছে আগাছা। আসলে বহুদিনের অব্যবহারে ঘরগুলোর এই অবস্থা। কিন্তু এই সমস্ত কিছুর মাঝে একটা ঘরের সামনে এসে দাঁড়াতেই দেখল দরজায় তালা ঝুলছে। তাই দেখে সেই তালাটাতে হাত দিয়ে দেখতে গেল, অমনি একটা দমকা বাতাস সেই কালো নিকষ অন্ধকারে তার গাটাকে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে তার গা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। সেই মস্ত বড় বাড়িটার দোতলায় সে একা। সে ভাবছে তালা খুলে ভিতরে যাবে কিনা। অন্যদিকে রাহুল এতক্ষণে নিচে সব ঘরগুলো ঘুরে দেখছিল একা একা। তারই মাঝে আবার সেই মহিলা কণ্ঠস্বরে কে যেন রাহুলের নাম ধরে ডেকে উঠল, সেই একই গলা। রাহুল এবার ভয়তে একেবারে জড়সড় হয়ে গেছে।
এরপর রাহুল নিচের একটা ঘরে প্রবেশ করল আর চারিদিকে দেখতে লাগলো। কোথা থেকে একটা বাক্স পড়ার আওয়াজ হলো। ও দেখলো আলমারির উপর থেকে একটা বাক্স নিচে পড়ে গেছে, কিন্তু এই এত বড় বাড়িতে অন্ধকার ঘরে এরকম ভারী বাক্স পড়লো কিভাবে, সেটা ভেবেই ওর ভয় লাগলো। তারপর ও আবার সামনে ফিরল, কিছুক্ষণ চুপ। এইবার সেই আলমারিটা পড়ে গেল যেটা ও দেখেছিল। এবার ও সত্যি ভয় পেল। আর তারপর সেই অন্ধকারে ঘর থেকে বেরিয়ে আসতে যাবে, অমনি দরজা বন্ধ হয়ে যায়। ও কাঁপা কাঁপা গলায় বলল, কে? সমীর, তুই কি দরজাটা বন্ধ করেছিলি? এমন এমন করিস না ভাই, সত্যি খুব ভয় লাগছে। কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। এবার ও আরও ভয় পেয়ে দরজা খুলতে যাবে, কি যেন ওকে ধাক্কা মেরে ফেলে দিল। ও এবার সমীরকে ডাকছে, কিন্তু কোনো উত্তর আসছে না। ঘরের মধ্যে জিনিসপত্র পড়া শুরু হয়েছে কোনো এক দমকা হাওয়ায়, কিন্তু এই বন্ধ ঘরে হাওয়া কোথা থেকে আসলো? ওর খুব ভয় লাগছে। আর এই ঘন অন্ধকারের মধ্যে পাশ থেকে সেই নামটা ধরে আবার কে ডেকে উঠল। ও আর কিচ্ছু ভাবতে পারছে না, ভয়তে গায়ে কাঁটা দিয়ে উঠছে। ঘেমে একাকার হয়ে গেছে রাহুল। তারপর সেই ডাক শুনে কাঁদো কাঁদো মুখে বলছে, কে ডাকছো আমায়? সামনে এসো। কিন্তু কেউ সামনে এলো না। উল্টে আরও একটা বাক্স কোথা থেকে ওর মাথার উপর এসে পড়ল। এবারও অজ্ঞান হয়ে পড়ল। খানিক পরে যখন ওর জ্ঞান ফিরল, ও কিছু বুঝে উঠতে পারল না। দরজা দিয়ে বাইরে বেরিয়ে হাঁটতে লাগলো। কে যেন ওর নাম ধরে ডাকছে। ও সেই ডাক লক্ষ্য করে এগিয়ে চলল। সামনে একটা কুয়ো। ও কুয়োর কাছে যেতে লাগলো। এবার এদিকে সমীর দোতলায় সেই তালাবন্ধ ঘরটার সামনে দাঁড়িয়ে তালা খুলবে কিনা ভাবছিল। তখন ওর মনে হচ্ছে বারান্দা দিয়ে কোনো এক বাচ্চা মেয়ে ছুটে গেল, কিন্তু কাউকে দেখতে পেল না। ওর সামনে একটা ঘর, সেটার ভেতরে ঢুকে দেখলো কিছু বাসনপত্র আর কিছু বাক্স আছে। তারপর আবার মনে হলো বাইরে দিয়ে কোনো বাচ্চা মেয়ে ছুটে গেল। অমনি বাইরে বেরিয়ে দেখলো কেউ নেই। ও ভাবলো মনের ভুল, এই অন্ধকারে রাতে এখানে বাচ্চা মেয়ে কোথা থেকে আসবে। তারপর ওই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসে দরজাটা বন্ধ করে সেখান থেকে ছুটে আসলো। নিচে যাওয়ার সিঁড়িটা খুঁজে পেল না। উল্টো দিকে পাশ দিয়ে একটা ছাদে যাওয়ার সিঁড়ি ছিল, সেটা দিয়ে ছাদে উঠে গেল। ছাদে গিয়ে এদিক ওদিক দেখছিল। চারিদিকে ঘন কালো অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ওর কানে এলো পাশে কোনো গাছে বসে পেঁচা ডাকছে। ও ছাদের এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল রাহুলকে। এ কি, রাহুল কোথায় যাচ্ছে ওদিকে একা একা? সামনে ওটা কি দেখা যাচ্ছে? ওটা তো একটা কুয়ো, সম্ভবত সেই কুয়োটা যেটার কথা সবাই বলছিল। কিন্তু ও ওদিকে যাচ্ছে কেন? কিছু বুঝে উঠতে না পেরে সমীর এবার রাহুলকে ডাকলো, কিন্তু রাহুল কোনো উত্তর দিল না। সমীর আবার ডাকলো, কিন্তু রাহুল কোনো উত্তর দিল না। এদিকে কুয়োর কাছে এগিয়ে যাচ্ছে। এবার তাই দেখে সমীর ছুটে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে গেল। দেখলো রাহুল এতক্ষণে কুয়োর ধারে পৌঁছে গেছে, কিন্তু কুয়োর ধারে দাঁড়িয়ে কেন? সমীর আবারও রাহুলের নাম ধরে ডাকলো, কিন্তু রাহুল কোনো উত্তর না দেওয়ায় সমীর ছুটে গিয়ে রাহুলকে ধরে কুয়োর কাছ থেকে দূরে সরিয়ে আনলো। তারপর একটা ঝাঁকুনি দিয়ে বলল, এই কি রে, কোথায় যাচ্ছিলিস তুই? একটু কেঁপে উঠে বলল, হ্যাঁ, কোথায় যাচ্ছিলাম? কে আমার ডাকছিল ওই কুয়োর ভিতর থেকে আমার নাম ধরে। তারপর ওরা একটু ভয় পেয়ে কুয়োতে দেখল। দেখে ওদের চক্ষু চড়ক গাছ। ওদের গা বেয়ে একটা শিহরণ খেলে গেল। ওরা দেখল কুয়োর মধ্যে 2-3টে মৃতদেহ এখনো পড়ে আছে, পচে গলে একাকার। তাই দেখে ওদের গা গুলিয়ে আসছিল। ওরা তাই দেখে বাড়ির ভেতরে ছুটে গেল। ভিতরে যাওয়ার পর ওরা একটু শান্ত হলো। তারপর রাহুল বলল, বুঝলি সমীর, এই বাড়িতে ভৌতিক ঘটনা ঘটছে। এটা গুজব নয় রে, সত্যি। এইবার রাহুলের সাথে যা যা হলো সমীরকে সবটা বলে তারপর বলল, চল সমীর, ফিরে যাই আমরা। আমিও বুঝেছি বাড়িতে সমস্যা আছে। তারপর সমীরের সাথে যা যা হলো সবটাই রাহুলকে বলল। তারপর সমীর বলল, দোতলায় একটা ঘর আছে, আর ওটার দরজাটা বন্ধ।
আমার মনে হচ্ছে ওই ঘরটার ভিতরে কোনো একটা ব্যাপার আছে। আর তাছাড়া আমি যখন দোতলায় গেছিলাম কান্নার আওয়াজটা কিন্তু আবার শুনেছিলাম। তারপর দোতলায় গিয়ে বুঝলাম ওই ঘরটার মধ্যে থেকেই কান্নার আওয়াজটা আসছে। এখান থেকে একটা কিছু নেই, চল তালাটা ভেঙে ঘরটায় ঢুকি। রাহুল প্রথমে রাজি হচ্ছিল না, তারপর সমীরকে রাজি করিয়ে একটা ইট নিয়ে দোতলায় গেল। দরজার সামনে দাঁড়াতেই ওদের কেমন ভয় করছে। তারপর ইট দিয়ে দুটো বাড়ি মারতেই তালাটা খুলে পড়ে গেল। দরজা খুলতেই দেওয়ালের সামনে দেখলো একটা বহুদিনের অব্যবহৃত চেয়ারের উপর বসে একটা কালো বিড়াল ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রাহুল আর সমীরের দিকে, যেন এই দরজা ভেঙে ঘরে ঢোকাটা তেনার একেবারেই পছন্দ হয়নি। জলজলে দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে জানলা দিয়ে বেরিয়ে গেল বিড়ালটা, আর সাথে সাথেই গোটা ঘর জুড়েই এক মহিলার অট্ট হাসি। তারপর সেই হাড় কাঁপানো হাসির শব্দের ভয় যেন তাদের অন্তরাত্মাকে তাড়া করে নিয়ে গেল। তারা যে ঘর থেকে বেরোবে তাদের পা নড়ছে না। বাইরে কর্কশ কণ্ঠে একটা কাক ডাকছে। রাতের বেলা কাক ডাকা খুব বাজে, ছোটবেলায় শুনেছিল বাবার মুখে, বলল সমীর। বলেও পাশের দেওয়ালে তাকালো, দেখল এখন ওদের সামনের দেওয়ালে একটা বেশ বড় সাইজের ছবি। ছবিটিতে আছে একজন সুন্দরী রূপসী মহিলা। রূপের গরম দেখে বোঝাই যায় ইনি জমিদার গিন্নি, কিন্তু তার চাহনিটা দেখে ভয় লাগে। একভাবে সেই ছবির দিকে তাকিয়ে থাকা অসম্ভব ব্যাপার, তবে ছবিটাতে হালকা ধুলো ঝুল জমে গেছে, তাই দেখে রাহুল আশেপাশে দেখল কি আছে। তারপর সেই চেয়ারটা নিয়ে তার উপরে দাঁড়িয়ে ছবিটার উপর থেকে ঝুলগুলো পরিষ্কার করতে লাগলো হাত দিয়ে। যেই না ছবিটায় হাত দিয়েছে অমনি হঠাৎ কোনো এক জাদুতে এই ঘরের মাহলই বদলে গেল। রাহুল ও সমীর দুজনেই অবাক। কোথায় গেল সেই পুরনো ভাঙা জমিদার বাড়ির ঘর? এ তো পুরো ঝলমলে আলোয় রাঙানো জমিদার বাড়ি। আর ওই তো উনি কে আয়নার সামনে দাঁড়িয়ে? রাহুল অবাক হওয়া কণ্ঠে বলল, ছবিতে দেখা সেই ভদ্রমহিলা, কিন্তু উনি কি টের পাচ্ছেন না ওনার ঘরে থাকা দুই অজ্ঞাত ব্যক্তির উপস্থিতিকে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চাঁদের মতন সুন্দর মুখখানির কপালে একটা টিপ পড়ছেন। কি তার রূপের সৌন্দর্য, কি তার বেশভূষা, যেন স্বয়ং সাক্ষাৎ দেবী স্বর্গ থেকে নেমে এসেছেন। এই নে ছোট, তোর কর্তা আসছেন বলে, এটা ধর, আসলে দিস। বলে হাসতে হাসতে চলে গেল। তখন সমীর বলল, ইনি তাহলে ছোট গিন্নি যার কথা শুনেছিলাম, মনে আছে? তাহলে ইনাকে জোর করে বিয়ে করেন ছোট জমিদার রমাকান্ত। তারপরই ঘরে প্রবেশ করলো এক সুন্দর যুবক, কিন্তু তাকে দেখেই বোঝা যাচ্ছে তিনি মদের নেশায় মাতাল। এখন কোনো রকমে টলতে টলতে ঘরে প্রবেশ করলেন। তারপর বেশ রুক্ষ কণ্ঠে বললেন, এই মাগি, আমার জন্য জল নিয়ে আয়। তখন ছোট গিন্নি বললেন, এই নিন। তারপর জলের গ্লাসটা এগিয়ে দিল জমিদার রমাকান্তের দিকে। রমাকান্ত জলটা কোনো রকমে খেয়ে গ্লাসটা ছুঁড়ে ফেলল, আর তারপর ছোট গিন্নির চুলের মুঠি ধরে বলল, কই তোর মেয়ে কই? ওটাই তো মারবই। শালা, একটা ছেলের জন্ম দিতে পারিস না, তোরে বিয়ে করাই আমার ভুল হয়েছে। এই কথা বলে রমাকান্ত দুটো চড় মারে ছোট গিন্নির সুন্দর মুখটাতে। তারপর বলে, বংশের বাতি জন্ম দেবার ক্ষমতা নেই, আবার মেয়ে। তারপর ছোট গিন্নি নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। তখন রমাকান্ত বলে, যা, আমার জন্য খাবার নিয়ে যা, বের এখান থেকে যা। তখন সে স্বর্গের দেবীর মতো দেখতে ছোট গিন্নির কি অবস্থা যা চোখে দেখা যায় না, তাও তিনি স্বামীর জন্য খাবার আনতে নিচে গেলেন। এতক্ষণ সবটা একভাবে দেখছিল রাহুল ও সমীর। ওরা এতটা অবাক হয়েছিল যে মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। কি নৃশংস একটা ঘটনা ঘটল ওদের চোখের সামনে। এবার কোনো মতে গলায় জোর এনে রাহুল বলল,
চল বাইরে চল। তারপর ওরা দুজনে ঘর থেকে বাইরে বেরোলো। বাইরেটা আলোয় ঝলমল করছে। তারপর ওরা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে দেখলো সামনের সেই বারান্দায় বিশাল আসর বসেছে। সামনে একটা গদিতে একটু মোটাসোটা গম্ভীর একটা মানুষ বসে আছে দেখে বোঝা যাচ্ছে ইনি বড় জমিদার রাধাকান্ত। আর তার পাশ দিয়ে গোল হয়ে বসে আরো লোকজন। কম বেশি সবার হাতেই একটা করে সুরাপাত্র। আর এদের সবার মাঝে নৃত্য করছে এক সুন্দরী নর্তকী। তারও কি সুন্দর রূপ! সকলে সুরাপান করতে করতে সুন্দরী সেই নর্তকীর নৃত্য দেখতে লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে ওরাও নৃত্য দেখতে লাগলো। এ ধরনের মুহূর্ত কোনোদিন দেখার সুযোগ হয়তো হবে না। এরই মাঝে একটা কাণ্ড ঘটে গেল। একটা বাচ্চা মেয়ে আর একটা বাচ্চা ছেলে, সম্ভবত ওরা খেলা করছিল। তো বাচ্চা মেয়েটির ছুটে যাওয়ার পথে হঠাৎ ধাক্কা লেগে সুরার পাত্রটি পড়ে গেল। আর তাতে করে বাচ্চা মেয়েটির পাটা হালকা কেটেও গেল। তাই দেখে বড় জমিদার এসে বাচ্চা মেয়েটার হাত চেপে ধরে বলতে লাগলো, কি করলি এটা তুই? জানিস কি করলি? সর্বনাশ করে দিল। সবাই বলতে লাগলো, পাজি মেয়ে একটা, তোর এখানে কি দিলি তো সব আনন্দটা মাটি করে। সবাই মিলে বলাবলি করতে লাগলো, মেয়ে মানুষ ঘরে থাকবে, এখানে কি? বাচ্চাটা থতমত খেয়ে কিছু বুঝতে না পেরে কেঁদে ফেলেছে আর বলছে, বড় জমিদার ধমক দিয়ে বলল, চুপ কর, চুপ কর তুই। বাড়ির মহিলারাও এতক্ষণ চুপ করে দেখছিল। আর ওর সাথে যে বাচ্চাটা ছিল তাকে অনেকক্ষণ আগেই তার মা মানে বড় গিন্নি ঘরে রেখে আসে। এদিকে বাচ্চা মেয়েটার যে পায়ে লেগেছে সে খেয়াল কেউ করছে না। এতক্ষণ এইসব চিল্লাচিল্লির আওয়াজ শুনে ছোট গিন্নি ভেতরে রান্নাঘর থেকে ছুটে আসে যে কি হয়েছে তাই দেখতে। তারপর সেই অবস্থা দেখে বলে, রানী, তুই তুই এখানে কি করছিস? আর তোর পায়ে তো কেটে গেছে। মেয়েটার নাম তাহলে রানী? এইবার ছোট গিন্নি মেয়েটার কাছে এসে বলে, ওর পায়ে লেগেছে, আপনারা কেউ দেখেননি? উল্টে বকাবকি করছেন। বাচ্চা মেয়ে দেখে। দাঁড়াও ছোট বউ, তুমি বেশি কথা বলো না। রামাকান্ত এসে যা বিচার করার করবে। এইবার বড় জমিদার রাধাকান্ত বলেন, রমাকান্ত, রমাকান্ত, নিচে আয়, দেখ তোর মেয়ে কি সর্বনাশ করেছে। এইবার রমাকান্ত টলতে টলতে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তারপর বলল, কি হয়েছে? তখন রাধাকান্ত সহ সবাই বলল ব্যাপারটা। তখন রমাকান্ত এসে ওর মেয়েকে বলল, তুই তুই যত নষ্টের গোড়া। তারপর মেয়ের গালে একটা চড় মারল। আবার মারতে যাচ্ছিল, কিন্তু ছোট গিন্নি রমাকান্তের পায়ে পড়ে বলল, বাচ্চা মেয়ে না দেখে করেছে, খেলতে কি না হয় একটু গেছে। যা নিয়ে যা, যা তোর মেয়েকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা। মেয়েটা এতক্ষণ কাঁদছিল। তারপর ছোট গিন্নি ওর মেয়ে মানে রানীর হাত ধরে বলল, চল মা, আমরা সামনে থেকে একটু ঘুরে আসি। তারপর ওর মা মনে মনে ভাবল, এত কষ্ট নিয়ে কিভাবে বেঁচে থাকবে আমার মেয়েটা। এই মানুষগুলো ওরে ঠিক করে বাঁচতেও দেবে না। এর থেকে হয়তো মেরে দেওয়াই ভালো ছিল। এইসব ভাবতে ভাবতে মেয়েটাকে নিয়ে বাড়ির ভেতর দিকে গেল। ওখানে একটা কুয়ো আছে, আর ওখানের শান্ত পরিবেশটা বড্ড ভালো লাগে রানীর। যখনই মন খারাপ হয় তখনই ছোট গিন্নি ওকে চাঁদ দেখাতে ওই কুয়োর কাছে নিয়ে আসতো আর বলতো, চাঁদ দেখবি বলছিলিস না মা? দেখ, ওই দেখ, ওই ওই কুয়োর মধ্যে দেখ, আমি তোর জন্য আকাশের চাঁদকে ধরে নিয়ে এসেছি। চাঁদ তো তোর খুব প্রিয়, তাই না মা? তুই তো বলতিস চাঁদকে ধরে আনতে, তাই তো তোর জন্য ধরে এনেছি। সত্যি মা, তুমি চাঁদকে আমার জন্য ধরে এনেছো? হ্যাঁ মা। আচ্ছা মা, চলো না আমরা চাঁদের দেশে যাই। ছোট গিন্নি তো এই কথা ভেবেই রানীকে এখানে নিয়ে এসেছে। এই জানোয়ারদের কাছ থেকে তিনি আর রানী দুজনেই মুক্তি পাবেন। প্রথমে রানীকে ধাক্কা দিয়ে তারপর নিজে কুয়োয় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করবেন, এমনটাই ভেবে এসেছিলেন। তারপর তিনি রানীকে বললেন, যাবি যাবি চাঁদের দেশে?
আচ্ছা, ওখানে যেতে গেলে এর মধ্যে, আচ্ছা আগে এখানে দাঁড়াও মা। বলে কুয়োর ধারের উপর দাঁড় করালো রানীকে। তারপর আবার ভাবতে লাগলো, ইস, আমি একই ভাবছি। এরই মধ্যে কখন যে জমিদার রমাকান্ত ওদের পেছনে এসে দাঁড়িয়েছে ওরা জানেই না। তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই রমাকান্ত রানীকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দিল। তারপর বলল, যা, চাঁদের দেশে যা। তখন তাই দেখে রানীর মা মানে ছোট গিন্নি কুয়োতে ঝাঁপিয়ে পড়তে যাবে, কিন্তু তার আগেই রমাকান্ত তাকে ধরে ফেলে। বলে, এই তুই কোথায় যাচ্ছিস? তোর মেয়ে গেছে যাক, তুই এখনো ছেলে দিবি আমারে? তোর এখন মরে কাজ নেই। তারপর ছোট গিন্নিকে ওখান থেকে টানতে টানতে রমাকান্ত নিজের ঘরে নিয়ে যায়। এই সমস্ত ঘটনা দেখে কখন যে ওদের দুজনের চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল ওরা টেরই পায়নি। তারপর ওরা রমাকান্তের পেছন পেছন উপরে গেল, কিন্তু ছোট গিন্নি ও রমাকান্ত ঘরে ঢোকার পর হঠাৎ দরজাটা বন্ধ হয়ে গেল। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও যখন দরজা খুলল না, তখন রাহুল একটু কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে দরজাটা খোলে আর আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে। ভেতরে সব চুপচাপ। তারপর ওরা সামনে দেখল, আশেপাশে দেখল, ঘরে ছোট জমিদার নেই, আর কোনায় খুব বাজে অবস্থায় পড়ে আছে ছোট গিন্নি। কি অবস্থা তার! সেই সুন্দরী রূপসী অপ্সরা এখন ক্লান্ত, অবসন্ন, ভগ্নপ্রায় শরীর নিয়ে কোনায় পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে দিনের পর দিন ওই মহিলার উপর অত্যাচার করা হয়েছে। চোখের তলায় কালি জমেছে, হাতে মুখে কালশিটের দাগ জমেছে, সুন্দরী শরীর রুগ্ন হয়ে এসেছে। এইসব দেখে রাহুল সমীরের কানের কাছে মুখ এনে বলল, বুঝলি সমীর, আমরা অন্য একটা দিনে চলে এসেছি। কারণ জমিদার ও গিন্নি একসাথে ঘরে ঢুকেছিল, কিন্তু এখানে শুধু ছোট গিন্নি আছে, কিন্তু জমিদার নেই। আর তাছাড়া এক মুহূর্তের মধ্যে সুন্দরী গিন্নির এই অবস্থা হলো কিভাবে? বুঝলি, এবার আমরা অন্য দিনে চলে এসেছি। এরই মাঝে ঘরে প্রবেশ করল ছোট জমিদার, হাতে একটা চাবুক নিয়ে। তারপর ছোট গিন্নিকে দেখে বলল, অনেক দিন ধরে ধৈর্য ধরেছি, তুই আমাকে ছেলে দিতে পারিস নে, কিন্তু আর না। বলে ওই চাবুক দিয়ে পাগলের মতো মারতে লাগলো ছোট গিন্নিকে, আর বলতে লাগলো, তোর আর বেঁচে থেকে কোনো কাজ নেই, আজই শেষ করে দেব। এদিকে ছোট গিন্নি কাঁদার অবস্থাতেও নেই, তাও গোঙাতে লাগলো আর বলল, আমার দোষ কি? আমার মেয়েটার দোষ কি ছিল? জমিদার রমাকান্ত বলল, আবার প্রশ্ন করছিস? দাঁড়া, আজ তোকে শেষ করে দেব। এরপর আশেপাশে খুঁজতে লাগলো কি আছে। তারপর একটা ফুলদানি দেখতে পেয়ে সেটা থেকে ফুল নামিয়ে রেখে এক বাড়ি দিল মাথা লক্ষ্য করে। সে আঘাতে ছোট বউয়ের মাথা ফেটে রক্তে লাল হয়ে গেল। আর জমিদার রমাকান্ত বলতে লাগলো, তোর আর তোর মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই, সেই তো পরের ঘরের দাসী হয়ে থাকবি। তারপর নৃশংসভাবে আরো দুটো বাড়ি দিল। তারপর একটা আর্তনাদ করে ছোট গিন্নি মেঝে পড়ে গেল। সারা মেঝেতে রক্তের স্রোত বয়ে গেল। আর জমিদার রমাকান্ত বলল, মরেছিস মাগি? ভালোই হয়েছে, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে চিন্তা করিস না, তোরেও তোর মেয়ের কাছেই পাঠিয়ে দিচ্ছি। তারপর সেই রাতের অন্ধকারে ছোট জমিদার রমাকান্ত ছোট গিন্নির মৃতদেহ নিয়ে গিয়ে সেই কুয়োতে ফেলে দিল। এই নির্মম দৃশ্য এতক্ষণ ধরে দেখার পর রাহুল আর সমীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু এই কি, ওরা কিছু ভেবে ওঠার আগেই সেই জমিদার বাড়ির পুরনো ভাঙা ঘরে চলে এসেছে। ওদের সামনে এখন আবার সেই ছবিটাই রয়েছে। ওরা এই সমস্ত কিছুতে এতটাই অবাক হয়ে গেছিল যে কিছুক্ষণ চুপ ছিল, কোনো কথা বেরোচ্ছিল না। তারপর সমীর কাঁপা কাঁপা গলায় বলল, বুঝতে পারলি তাহলে কি হয়েছিল এই জমিদার বাড়ির ছোট বউ আর তার মেয়ের সাথে? কি নির্মম অত্যাচার করা হয়েছিল ওদের উপর।
আর আমার ধারণা মৃত্যুর পর মুক্তি পায়নি ছোট গিন্নির আত্মা, আর তারপর ফিরে এসে তার আর তার মেয়ের মৃত্যুর বদলা নিয়েছিল ছোট গিন্নি। আর বাকি থাকলো যে সমস্ত লোক গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে, তারাও নিশ্চয়ই তাদের প্রিয় মানুষের সাথে জঘন্য ব্যবহার করেছিল, তাই তারা মারা গেছে। মানে ওই কুয়োতে ফেলে মেরেছে ছোট বউয়ের আত্মা। কিন্তু কিভাবে? যেমনভাবে তোকে ডেকেছিল, আমার ধারণা কোনো এক অদ্ভুত টানের মাধ্যমে ওদের ওই নিশির ডাকের মতো ডেকে আনতো এই বাড়িতে, আর তারপর কুয়োতে। কিন্তু তোর ব্যাপারটা কি বলতো রাহুল? তুইও কি কোনো মেয়ের সাথে? বলে থেমে যায় সমীর। হ্যাঁ, আমিও একটা মেয়ের সাথে চিট করেছি কিছুদিন আগে, তাই হয়তো। আচ্ছা, বুঝলাম। দাঁড়া, আর একটা প্রশ্ন আছে আমার মনে। কি প্রশ্ন? ট্রেনে দেখা চাদর মুড়ি দিয়ে থাকা ওই লোকটা কে ছিল? আমার মনে হয় সেই ভিখারিটা ছিল যার কথা বাবা বলেছিল। কিন্তু ওর ওই অবস্থা কিভাবে? আরে বাবা বলেছিল না যে এই ভিখারিটা ওই বাড়িতে ঢুকেছিল, ওর সাথে হয়তো আজকের মতো কিছু হয়েছিল, তাই মনে হয় ও এরকম বলছিল, বুঝলি? চল চল, এবার ফিরে চল। জমিদার বাড়ির ছোট বউ তার সাথে হওয়া অন্যায়টা আমাদের দেখাতে পেরেছে, এতে তিনিও হয়তো মুক্তি পেয়ে যাবেন। এতদিন তার কষ্টটা বাঁধা ছিল, কিন্তু কাউকে জানাতে পেরে তিনিও কষ্ট থেকে মুক্তি পাবেন। তারপর সেই রাতে ওরা বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সবটা খুলে বলে সমীরের বাবাকে, আর সেদিনটা ওখানে থেকে পরদিনই ওরা ফিরে এসেছিল। বাড়িতে ফিরে আসার পর সমীরের আর রাহুলের সাথে দেখা হয়নি। কাজের চাপে ব্যস্ত হয়ে গিয়েছিল সমীর। হঠাৎ একদিন এক চায়ের দোকানে রাহুলকে দেখতে পেয়ে সমীর জিজ্ঞেস করেছিল, কিরে তোর কোনো খোঁজ খবর নেই, কেমন আছিস তুই? তখন রাহুল কাঁপা কাঁপা স্বরে বলেছিল, ভালো নেই রে। মণিকান্তপুরের সেদিনের সেই ভয়াবহ ঘটনাটা সেখানেই মিটে যায়নি। বাড়ি আসার পরও তাকে নাকি তাড়া করে বেরিয়েছে ভয়াবহ ডাকটা। আর যখনই রাতে একা ছাদে যায় সে, তখনই পেছন থেকে সেই ভয়ঙ্কর ডাকটা তার কানে ভেসে আসে, রাহুল।